তো সময়ের দরকার, আরো কয়েকটা লেকচার হইলে মনে হয় সুবিধা হয়। মানে একটা ইয়েতে মনে হয় অত আলোচনা করা যাবে না, আমি তবে একটু জেনারেলাইজ আলোচনা করব আর কি। আহ, কারণ আপনার কোশ্চেন তো দেখলাম অনেক ভ্যারাইটিস স্টাইলে কোশ্চেন হচ্ছে আপনাদের। তা আসলে এই যে বিভিন্ন যে লেকচার গুলো হয়, এই লেকচারের চেয়ে আমার মনে হয় কিভাবে রিটেন কোশ্চেন গুলো আনসার করা যায়, কিভাবে ভালো মার্ক পাওয়া যায়, এই বিষয়ে লেকচার হওয়া দরকার ছিল মনে হয় আগে বেশি, বুঝছেন? আহ, এখন আপনাদের যে কোশ্চেন গুলো দেখলাম আমি, সেখানে হচ্ছে যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মানে পেপার তো দুইটি, পেপার 1-2, গ্রুপ এ গ্রুপ বি। এখন গ্রুপ এ তে হচ্ছে আপনার দেখা যাচ্ছে 10টা কোশ্চেন থাকে, যেগুলো একেবারে মোস্ট থিওরিটিক্যাল আর কি, একেবারে আপনার যেগুলো হচ্ছে টেক্সট বুক থেকে অথবা গাইডলাইন থেকে স্পেসিফিক্যালি আনসার করা লাগবে। এবং এখানে এই পয়েন্টগুলোতে আপনার স্পেসিফিক যদি ইয়ে না থাকে, মার্ক পাওয়া যাবে না। কারণ এখানে প্রত্যেকটা স্ট্রিমে ভাগ ভাগ করা আছে। যেমন প্রথম পার্টে যেমন 2, পরের পার্টে 3। এখন যদি প্রথম প্রথম পার্টের যে জিনিসটা সেটা যদি স্পেসিফিক্যালি আপনি না লেখেন, তাহলে কিন্তু কোনো মার্কই দিবে না। আর যেটা বি গ্রুপ, এখানে আপনার কিছুটা ডিসকাশনের ব্যাপার আছে। যেমন এখানে একটা ইলাবোরেট কোশ্চেন থাকে, যে একটা পেশেন্ট যেমন হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করলো, একটা নির্দিষ্ট এজ দেওয়া থাকলো, সাথে দিয়ে একটা মানে কন্ডিশন দেওয়া থাকে, যার আলোকে আপনি ম্যানেজমেন্টে যাবেন। অথবা কোন একটা পেশেন্ট সিনকোপের কথা বলা হচ্ছে, একটা নির্দিষ্ট এজ, এই এজ রিলেটেড কি কি সিনকোপের কজ হতে পারে সেই রিলেটেড ডিসকাশন, ম্যানেজমেন্ট, এগুলো ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট। এখানে আপনার কিছু কিছু হয়তো বা আপনি মোটামুটি একটু নিজের মতো করে লিখতে পারবেন। কিন্তু প্রথম গ্রুপে একেবারে স্পেসিফিক টু দ্য পয়েন্ট আনসার না করলে এখানে কোনো মার্ক পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমরা যে খাতাগুলো মাঝে মাঝে দেখতাম, তা আমি বিশেষ করে আমরা যখন আমাকে যখন কিছু খাতা দেখতে দিত, দেখলে আমি দেখতাম যে আমিও কিন্তু খুঁজতাম, টু দ্য পয়েন্টই খুঁজতাম। টু দ্য পয়েন্টে না হইলে, মানে খুব বেশি লেখা থাকলে আমরা কিন্তু ওখানে আনসার দিতাম না, আমরা খুঁজতাম যে আসলে স্পেসিফিক পয়েন্ট গুলো আছে কিনা। স্পেসিফিক পয়েন্ট না থাকলে আমরা মার্ক কিন্তু খুব একটা বেশি দিই না। যে লম্বা লেখা অনেক বেশি লিখে রাখছে, এগুলো দিয়ে খুব বেশি মার্ক পাওয়া যায় না। দেখেন ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো, আপনাদের টোটাল টাইম হচ্ছে দেখলাম যে হচ্ছে 180 মিনিট পরীক্ষার যে সময়, এবং মার্ক হলো 100 প্রতিটা পেপারে। আর হচ্ছে পাস মার্ক হলো 60% পেতে হবে, পাস করতে হবে। দেখ পেপার 1 আর 2, আর প্রতিটা পেপারে হচ্ছে দুইটা গ্রুপ, গ্রুপ এ আর গ্রুপ বি। আর গ্রুপ এ তে হচ্ছে আপনার যেমন হচ্ছে 10টা কোশ্চেন থাকে গ্রুপ এ তে। হ্যালো, আচ্ছা, আপনি একটু পরে ফোন দিতে হবে, ওই আমি একটু ক্লাস নিচ্ছি তো, 1 ঘন্টা পরে ফোন। জি জি। হ্যাঁ, ইয়ে নেক্সট হচ্ছে যে গ্রুপ এ তে 10টা কোশ্চেন থাকে, প্রতিটাতে আপনার 50 মার্ক ক্যারি করে, এবং প্রতিটা কোশ্চেনে 5 মার্ক করে থাকতেছে। আর গ্রুপ বি তে 5টা কোশ্চেন, যেখানে 50 মার্ক, প্রতিটা কোশ্চেনে হচ্ছে আপনার 10 মার্ক করে ক্যারি করে। আর বেসিক্যালি পাচ্ছেন হলো মাত্র 170 মিনিট সময় পাবেন। কারণ হচ্ছে 180 মিনিট আপনার টোটাল টাইম, এখানে 10 মিনিট সময় আপনার কাছে চলে যাবে অটোমেটিক্যালি, এই 10 মিনিট টাইম আপনার থাকবে না। এই 10 মিনিট টাইমটা আবার খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 10 মিনিট টাইম, যে টাইমটা আপনি লেখার জন্য সময় পাবেন না, সেটা হচ্ছে যে আহ, আপনার হচ্ছে বিভিন্ন ইনফরমেশন গুলো, যেমন আপনার রোল নাম্বার টোল নাম্বার, এগুলো লেখা, খাতাগুলোর উপরে কোশ্চেন কালেক্ট করা, এখানে কিছুটা টাইম আপনার যাবে লেখার জন্য। তারপরে গেছে, তারপরে হচ্ছে ইনভিজিলেটর আসবেন, উনি চেক করবেন। নেক্সট হচ্ছে দেখা যায় আপনি যে পেপার গুলো আপনার প্রপারলি চেক করতে হবে, কোশ্চেন নাম্বারটা ঠিক মতো লিখতে হবে, এগুলো লেখার জন্য কিছুটা সময় আপনার চলে যাবে। তারপর আপনাকে চেক করা লাগবে ফাইনালি, তারপর স্ট্যাপলিং করা লাগবে, এক্সট্রা যদি কোনো পেপার টেপার নেন। এছাড়া আপনার কিছু থিঙ্কিং এর জন্য সময় লাগবে, যেমন আপনার যেগুলো মানে চিন্তা করে আপনাকে আনসার করতে হবে। যেমন দেওয়া আছে যে একটা পেশেন্টের
25 বছর বয়স, তার প্যালপিটেশন হচ্ছে রেগুলার। এখন আপনার 25 বছরে কি প্যালপিটেশন হয়, রেগুলার কোনটা হবে, রেট যদি ফিক্স করতে এত রেটের উপরে কোনটা হবে, এই যে থিঙ্কিং, মানে এই থিঙ্কিং এ কিন্তু আপনার কিছু সময় চলে যাবে। আবার দেখা যায় কেউ পানি খাবেন, কেউ একটু বাথরুমে যাবেন, দেখা যায় এখানে কিন্তু 10-15 মিনিট অটোমেটিক চলে যাবে। আপনি কিন্তু বেসিক্যালি টাইম আপনি 170 মিনিট সময় পাবেন। 170 মিনিটের ভিতরে আপনি গ্রুপের যে কোশ্চেন গুলো, প্রতি কোশ্চেনের জন্য 8 মিনিট 30 সেকেন্ডের বেশি সময় পাচ্ছেন না। মানে আপনাকে 8 মিনিট 30 সেকেন্ডের ভিতরেই কিন্তু আনসার করে যেতে হবে। নেক্সট হচ্ছে বি গ্রুপের প্রতিটা কোশ্চেনের জন্য আপনি 17 মিনিট করে সময় পাবেন, এবং ঘড়ি কাটা ধরে ধরে যদি 17 মিনিটের ভিতরে আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি মোটামুটি ইউনিফর্মলি যদি আনসার করতে পারেন, আপনি পাস করে যেতে পারেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে কিছু রিটেনের জন্য কিছু ইম্পর্টেন্ট কিছু আপনার গাইডলাইন আছে, যে গাইডলাইন গুলি ফলো করলে আপনি রিটেন আনসার গুলি খুব সুন্দর হয়। যেন একটা কনফিডেন্স, যে আপনি যদি এখন যে কনফিউজ থাকেন, কনফিউশন নিয়ে কিন্তু আনসার করে খুব বেশি ভালো মার্ক পাওয়া যাবে না, কনফিডেন্ট লাগবে। এখন এই কনফিডেন্ট গেইন করতে হলে আপনাকে ভালো মতো লেখাপড়া করতে হবে। যেমন একটা থ্রোলি একটা বই মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে জানতে হবে। এর কারণ হলো আপনার এখানে কোনো অপশন নাই, আপনার যতগুলো কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেনকে আপনার আনসার করা লাগবে। এমন তো না যে আপনাকে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, 10টার ভিতরে 5টা আনসার করলে হবে, 8টা আনসার করলে হবে। সুতরাং আপনার কোনো অপশন নেই। এটার কারণ হলো কি, কেন অপশন নাই? পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনেশন গুলো পাস করার পর আপনাকে ধরে নেওয়া হয় যে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার হবেন এবং ওই বিষয়ে বিশেষজ্ঞ হবেন। ওই বিষয়ে বিশেষজ্ঞ মানে আপনাকে সব জিনিস জানতে হবে, একবার থ্রো মানে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জিনিস ওই সাবজেক্টের আপনাকে জানতে হবে, একটা নলেজ থাকতে হবে, বেসিক নলেজ। এবং সেই বেসিক নলেজের কনফিডেন্স আপনার ডেভেলপ করার জন্য আপনাকে থ্রোলি টেক্সট বুক পড়া, কিছু গাইডলাইন ফলো করা, বিভিন্ন লেকচার গুলো থেকে আমরা সাধারণত ইনফরমেশন গুলি গ্যাদার করি। এই ইনফরমেশন থেকে ইনফরমেশন গুলির পর আমরা কিছু টেক্সট বুক আমরা দেখবো, দেখলে কিন্তু আমাদের কনফিডেন্টটা ডেভেলপ করবে এবং কনফিডেন্ট। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে আমাকে? স্যার আসসালামু আলাইকুম। স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, একটু কম্পিউটারে কি সমস্যা হলো বুঝতে পারলাম না। স্যার আপনি স্যার এটা বোধহয় ওই রেসিডেন্সিদের কোশ্চেন নিয়ে বলছেন স্যার। আমরা আবার এমডি স্যার ওই যে অরিজিনাল থার্ড পার্ট, সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট যেটা স্যার, আমাদের কোশ্চেন প্যাটার্ন আবার স্যার একটু ভিন্ন। যদি ওইটা নিয়ে একটু বলেন স্যার ভালো হয় স্যার। হ্যাঁ, মানে ওইগুলো আমাকে একটু দিলে ভালো হইতো। আমাকে তো পাঠাইলো হলো যে ইউনিভার্সিটির যেটা সেই কোশ্চেনটা, কিন্তু আপনাদের যে কোশ্চেন সেখানে তো হলো শর্ট নোট থাকে আলাদা, তার ব্রড কোশ্চেন স্যার থাকে আলাদা। তিনটা ব্রড কোশ্চেন থাকে আর একটার মধ্যে স্যার 5টা শর্ট কোশ্চেন, একটার শর্ট ভিতরে নোটের মতো 5টা থাকে শর্ট স্যার। প্রশ্ন হ্যাঁ থাকে, আমি সেটাই জানতাম। আমাকে যেগুলো দিয়েছে এগুলো তো দেখা যায় একটা ভিন্ন প্যাটার্নের আর কি। এগুলি স্যার ভিন্ন প্যাটার্নের। আমাদের যে হ্যাঁ স্যার 9 তারিখে পরীক্ষার ডেট যাদের আর কি স্যার, সেটা হ্যাঁ স্যার হ্যাঁ, থার্ড পার্ট বেশি স্যার হিসাবে। নন রেসিডেন্সি। হ্যাঁ, তো আপনাদের কোশ্চেন অবশ্য এগুলোর কাছা এগুলোর মতোই। এখানে হচ্ছে কি আপনার যেটা এখানে ওরা যেটা বি সেকশনে যেগুলো আমরা ডেসক্রিপটিভ কোশ্চেন গুলো আছে, তাই তো? বি সেকশনে ওই ডেসক্রিপটিভ কোশ্চেন গুলি বেশিরভাগ থাকে হচ্ছে আপনার যেটা ঢাকা ইউনিভার্সিটির যে এমডি যে কোশ্চেন গুলো, তাই তো? ওখানে ডেসক্রিপটিভটাই বেশি থাকে। আর শর্ট নোট থাকে হচ্ছে এখানে যে এ গ্রুপের যে প্রশ্নগুলি, এগুলি শর্ট নোট হিসাবে ছোট ছোট স্ট্যাম্প আকারে থাকে। আর ওখানে তো আপনার মোট 4টা প্রশ্ন না স্যার? হ্যাঁ 4টা স্যার। চারটার ভিতরে 3টে হলো বড় আর একটা হলো ছোট। এই ছোটটা তো হলো প্রতিটা স্ট্যাম্পে হলো আপনার 5 করে, এবং প্রতিটা স্ট্যাম্পে 5 করে, 5 5 25, আর বড় 3টাতে হচ্ছে 25 করে, হচ্ছে আপনার 75। টোটাল হলো 100 মার্কে পরীক্ষা হচ্ছে। আমি কি ঠিক আছি তো না? হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার জি স্যার, ঠিক হ্যাঁ, আছে। এখন হচ্ছে কি আপনার পরের যে 4টা 5টা যে স্ট্যাম্প থাকে, এই 5টা স্ট্যাম্প যে শর্ট নোট, এই শর্ট নোটটা হচ্ছে কি রিসেন্ট জিনিসগুলির উপর কিন্তু থাকে শর্ট নোট। মানে রিসেন্ট কোনো ডেভেলপমেন্ট, রিসেন্ট কোনো ড্রাগ যদি মার্কেটে থাকে, হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু বেশি হাইলাইট করে। আপনার হচ্ছে যে শর্ট নোট যেটা আপনার 5টা শর্ট নোট থাকে, শর্ট নোট গুলির ক্ষেত্রে হচ্ছে কি আপনার একেবারে টু দা পয়েন্টে আনসার করতে পারলে খুব ভালো হয়। যেমন শর্ট নোটে ধরেন একটা যদি শর্ট নোট এরকম থাকে যে নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশনের ক্ষেত্রে আপনার মানে ইনভেসিভ স্ট্র্যাটেজি কিভাবে নেবেন। দেখেন, ইনভেসিভ স্ট্র্যাটেজি ইন নন এসটি এলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন, এখানে লিখতে গেলে কিন্তু অনেক বড় লেখা আসে, তাই তো? কিন্তু আপনার যদি শর্ট নোট হয়, আপনাকে এবার টু দা পয়েন্টে যে আমি রিস্ক স্ট্রাটিফিকেশন করব, হাই রিস্ক যদি পেশেন্ট হয় তাহলে আমি 2 ঘন্টার ভিতরে ক্যাথল্যাবিন নিব, ইন্টারমিডিয়েট রিস্ক হলে 24 ঘন্টার ভিতরে নিব,
আর হচ্ছে লো রিস্ক হলে কনজারভেটিভ ট্রিটমেন্টে থাকবে। এই কটা যদি পয়েন্ট আপনি লিখতে পারেন তাহলে 5-এ 5 কিন্তু শেষ। যেমন ড্রাগ, কোন একটা ড্রাগ যেমন যদি আসে আপনার, যেমন আপনার হলো আর্নির উপরে একটা শর্ট নোট থাকলো যে সেকুবেটিল এন্ড বালসার্টানের উপর, তাহলে আপনার এখানে কিন্তু 5 মার্ক। আপনি যদি 5 মার্কের জন্য 25 মার্কের সময় নিয়ে যান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পাশ করা সম্ভব হবে না। এই জন্য এই যেমন আর্নি যদি আসে, আপনাকে আর্নির কম্পোনেন্ট কি, কম্পোনেন্টটা লিখবেন, প্রত্যেকটা কম্পোনেন্ট কাজ কি লিখলেন, আর রিসেন্ট রিকমেন্ডেশন কোথায় কোথায় এই ড্রাগটা ইউজ করা যায়, এরকম যদি আপনি 3টা থেকে 4টা পয়েন্টে যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আর বেশি সময় নেওয়া যাবে না, কারণ ক্লাস কর মনে হয় রিটেনের জন্য হেল্প করবে। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এক্সাম শর্ট নোট রিলেটেড যেটা শর্ট থাকে, নোট, লং নোট এগুলো হ্যাঁ, সম্পর্কে লাস্টে বলতেছে। যে শর্ট নোট যেটা 5টা থাকে, এই 5টাতে হলো প্রতিটাতে আপনার 5 মিনিট করে প্রতিটাতে আপনি সময় পাচ্ছেন হলো যেহেতু আপনার 3 ঘন্টায়, আপনার 3 ঘন্টাতে আপনার 180 মিনিট আপনার টাইম আছে। 180 মিনিটে 4টাতে হচ্ছে আপনার 45 মিনিট। 45 মিনিট। 45 মিনিট। 45 তো পুরো পাবেন না, কিছু কম। তাহলে আপনাকে 5টাতে আপনার হচ্ছে 5টা স্টেম্পে আপনার সময় পাচ্ছেন কত করে? 9 মিনিট করে। 9 মিনিটের মতো সময় পাবেন আর কি, 9 মিনিট বা 8 মিনিটের মতো সময় পাবেন। তাহলে 8 মিনিটে খুব বেশি লেখা যায় না, কারণ আপনার মাথায় চিন্তা করতে কিছু সময় চলে যায়, তারপর আপনি লেখা শুরু করবেন। তো এই যত শর্ট করে এক পাতার ভিতরে লিখে ফেলতে পারলেই ভালো, মানে অল্প কথায়। কারণ আমরা খাতা দেখার সময় ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আমরা দেখি, যেমন অ্যামাইডরন একটা শর্ট নোট যদি আসে, অ্যামাইডরন কোন ক্লাসের ড্রাগ, সবার আগে খুঁজবে যে এটা কোন ক্লাস, আপনি ক্লাসটা লিখলেন কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে যে অ্যামাইডরনের মেকানিজম অ্যাকশনটা কি সেটা লিখলেন কিনা, কোন কোন ক্ষেত্রে অ্যামাইডরনটা ইউজ হয়, আপনি সেই এরিথমিয়ার নামগুলো ঠিক মতো লিখলেন কিনা। নেক্সট হলো অ্যাডভার্স ইফেক্ট অবশ্যই থাকতে হবে। তো কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট যদি এই পয়েন্টটা আপনি লিখে দিতে পারেন, এটা কিন্তু 1 পেজও লাগবে না, আপনার আধা পেজও লিখলে হবে, কিন্তু আপনি 5 পেজ যাবেন আপনি যদি পয়েন্টগুলো ঠিক মতো আসে। আর যদি বিশাল বড় ডেসক্রিপশন অ্যামাইডরন লিখে পুরো পাতায় পূরণ করে ফেলেন, কিন্তু ভিতরে কন্টেন্ট গুলো যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মার্ক আসবে না। এই জন্য শর্ট নোটের ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট গুলো, এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে আপনারা লেকচার শুনতেছেন, বা এগুলোর ভিতরেই দেখবেন যে ইম্পর্টেন্ট কিছু ক্লু যেগুলো থাকে নতুন নতুন, যেগুলো যেমন আছে টিপ ডিটেকশন মেথড অফ আপনার হচ্ছে টিপ ডিটেকশন মেথড অফ আইবাস। কারণ আইবাসের তো আপনারা জানেনই শর্ট নোট অনেক আগে থেকে আসে, আইবাস পেপার, কিন্তু এখন নতুন একটা জিনিস বেরিয়েছে টিপ ডিটেকশন মেথড অফ আইবাস। তারপরে আবার হচ্ছে আপনার যে অ্যানজিওগ্রাম হচ্ছে আপনার ইয়ের মাধ্যমে, যেমন আইবাসের মাধ্যমে হচ্ছে কি, আইবাসে আপনার ড্রাই ইউজ করেও এক ধরনের অ্যানজিওগ্রাম করে। এখন এগুলো নতুন নতুন কিছু কিন্তু টেকনোলজি আপনার বের হয়েছে, এই টেকনোলজি গুলি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়। তো দেখা গেল যে হঠাৎ করে এরকম একটা শর্ট নোট দিয়ে দিতে পারে, মানে যেগুলো অ্যাডভান্স এবং রিসেন্ট ডেভেলপমেন্ট এর উপরে কিন্তু শর্ট নোট থেকে যায়। এবার আসেন ব্রড কোশ্চেন, যেটা আপনার যে 3টা ব্রড কোশ্চেন, প্রতিটা ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আপনি যথেষ্ট সময় পাচ্ছেন, বিশাল সময় কিন্তু ওখানে, কারণ আপনার মাত্র 3টা ব্রড প্রশ্ন। তাহলে 3টা ব্রড প্রশ্নের ক্ষেত্রে আপনাকে প্রথমে যে একটা, যেমন একটা এইজ দেওয়া থাকলো যে 45 এইজের একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসলো, তাহলে একটা হলো চেস্ট পেন একটা কম্পোনেন্ট, তাহলে আপনাকে চিন্তা করতে হবে কি কি কারণে চেস্ট পেন হয় কার্ডিওলজিতে। নেক্সট হচ্ছে যে 45 এজে কি কারণে চেস্ট পেন হয়। তারপরে বললো যে তার হচ্ছে কি চেস্ট পেন হওয়ার 3 দিনের দিন তার চেস্টে মারমার পাওয়া যাচ্ছে, হ্যাঁ মারমার। তারপরে নেক্সট স্টেপটা হলো যে হাউ উইল ম্যানেজ দিস পেশেন্ট। তাহলে 45 ইয়ার্স এর একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে হসপিটালে ভর্তি হলো, 3 দিনের দিন গিয়ে তার হলো চেস্টে একটা মারমার পাওয়া যাচ্ছে, কিন্তু মারমার কি ধরনের বলে নাই ওখানে, যে একটা নিউ অনসেট মারমার। হাউ উইল ম্যানেজ দিস পেশেন্ট। তাহলে এখন আসেন, তাহলে আমাকে 45 ইয়ার্সে কি হয়, ইসকেমিক হার্ট ডিজিজ মোস্ট কমন, এছাড়াও ডিসেক্টিং অ্যাওর্টিক এনিউরিজম হইতে পারে রোগীর। তারপরে হচ্ছে কি আপনার যে আসলো যে চেস্ট পেনের কথা, এইজ গেল, চেস্ট পেন গেল। নেক্সট আমার হচ্ছে যে তার নিউ অনসেট একটা মারমার আসলো, কিন্তু এখানে পেশেন্টের কোনো জ্বর বা ফিভার এই ধরনের কোনো কোশ্চেন নাই, হঠাৎ করে আবার একটা মারমার তৈরি হলো। তাহলে মারমার কেন হইতে পারে, একটা এমআই পেশেন্ট থার্ড ডেতে যে বিএসআর হইতে পারে, ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার, অথবা আপনার মাইট্রাল রিগার্জিটেশন ডেভেলপমেন্টের জন্য তার পেপিলারি মাসেল ডিসফাংশন হয়ে তার একটা নিউ অনসেট এমআর হতে পারে। সেই ক্ষেত্রে এমআরটা কি 2 ধরনের, একটা হলো প্যানসিস্টোলিক মারমার লেফট প্যারাস্টাইনাল এরিয়া, অথবা প্যানসিস্টোলিক মারমার এফএক্সি হইতে পারে।
তাহলে এই লোকেশন দিয়ে আপনি কি করলেন, দুইটা ডিজিজে কিন্তু আমি চলে যেতে পারতেছি। একটা হচ্ছে যে তার বিএসআর, অথবা আপনার হচ্ছে মাইটাল রিগার্জিটেশন, নিউ অনসেট মাইটাল রিগার্জিটেশন। তাহলে দুইটা পয়েন্টে কিন্তু আমি চলে আসলাম। তাহলে এই দুইটা পয়েন্ট আমার সেট করার পর এইবার হলো হাউ উইল ম্যানেজ দিস পেশেন্ট। এখন হাউ উইল ম্যানেজ দিস পেশেন্ট বললে এখানে আপনার হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। তার আপনি হিস্ট্রি নিলেন, রিস্ক ফ্যাক্টরটা লিখলেন, শর্ট করে লিখে গেলেন। এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো আসবে যে আমি কি সিমটম কি পেলাম, সাইন কি পেলাম, সাইনের পর আমি কি কি ইনভেস্টিগেশন করব। ম্যানেজ দ্য পেশেন্ট বললে কিন্তু এগুলো সব পয়েন্ট গুলি আসবে আপনার। যে ইনভেস্টিগেশন কি, আমরা একটা ইসিজি করলাম, ইসিজিতে এমআইএমই পেলাম, তারপর একটা ইকোকার্ডিওগ্রাম করলাম, ইকোকার্ডিওগ্রামে আমি কিন্তু ফিচারটা খুঁজে পেলাম যে আসলে কি বিএসআর না আপনার পেপিলারি মাসেল ডিসফাংশন জন্য মাইটাল রিগার্জিটেশন। তাহলে দুইটা পয়েন্ট আমি ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করতে পারলাম। এখন যার বিএসআর হয় আর এরকম বিএসআর হয়, তার ক্ষেত্রে দেখা যায় আস্তে আস্তে কিন্তু ব্লাড প্রেশার ফল করতে থাকে। পেশেন্ট কিন্তু অনেক সময় প্রেজেন্টেশন নিয়ে থাকতে পারে, কার্ডিওজেনিক শকে থাকতে পারে, হাইপোটেনশনে থাকতে পারে পেশেন্ট। তাহলে হাইপোটেনশন থাকলে আপনি আয়োনোট্রপ সাপোর্ট দিবেন, কার্ডিওজেনিক শকে থাকলে আয়োনোট্রপ সাপোর্ট দিবেন। আর সাধারণত যদি এমআর যদি থাকে, এমআর এর ক্ষেত্রে কিন্তু পেশেন্ট হাইপোটেনশন থাকতে পারে, কার্ডিওজেনিক শকে সাধারণত কম থাকে, এমআরটা মোর টলারেবল। তো সেই ক্ষেত্রে হলে হয়তো হার্ট ফেলিউর তার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, আপনি হার্ট ফেলিউর ম্যানেজ করলেন। আর এর জন্য কার্ডিয়াক সার্জিক্যাল কনসালটেশন নেওয়া প্রয়োজন। আমরা কার্ডিয়াক সার্জারি কনসালটেশন নিলেন যদি বিএসআর ডেভেলপ করে। অথবা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যেটা হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার হলে যেটা হচ্ছে ডিভাইস ক্লোজারও করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে আপনার এই সমস্ত রোগী আপনার কনজারভেটিভলি খুব একটা ম্যানেজ করা যায় না। যদি বিএসআর ডেভেলপ করে, কার্ডিওজেনিক শক থাকে, তাকে ইমিডিয়েটলি তাকে হচ্ছে কার্ডিয়াক ক্যাথল্যাবে নিয়ে যদি আপনি বিএসআরটা আমরা যদি অক্লুডার দিয়ে, ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার হইলে যে বিএসআর যেটার জন্য বিএসডি অক্লুডার দিয়ে যদি আমি অক্লুড করে দিতে পারি, তাহলে পেশেন্টের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে। তাহলে ইমিডিয়েটলি আমার সুযোগ আছে হলো বিএসডি অক্লুডার দিয়ে আমি বন্ধ করে দেওয়া। এখন পেশেন্ট যদি একটু টাইম পাওয়া যায়, যে হাইপারটেনশন আছে, আমরা একটা অ্যানজিওগ্রাম করতে পারি, অ্যানজিওগ্রাম করে তারপর দেখতে পারি তার ভেসেল কোনটা ব্লক আছে সেটা দেখতে পারি। কিন্তু ইমিডিয়েটলি সার্জারির সুযোগ কম। সার্জারি যদি আমরা করতে যাই ইমিডিয়েটলি, দেখা যায় যে ভেন্ট্রিকুলার সেপ্টামে ওখানে বাইট নিবে না, এখানে জোড়া লাগানো যাবে না, সার্জারি করা খুবই ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে এসে ভেন্ট্রিকুলার বিএসডি ডিভাইস ক্লোজার করাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এই সমস্ত ক্ষেত্রে বিএসডি ডিভাইস ক্লোজ করে রেখে দিলে আমরা পরবর্তী পেশেন্ট স্টেবল হলে অ্যানজিওগ্রাম করে রিভাস্কুলেশন করতে হবে পেশেন্টকে। আর মেডিকেল ম্যানেজমেন্ট তো চলবে। আর যদি এমআর যদি ডেভেলপ করে যায়, যেটা হলো পেপিলারি মাসেল ডিসফাংশন হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এমআর যদি টলারেবল হয় ওয়েট করতে হবে, 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হয়। এই কারণে যে মাসেল ফ্রাইবেল থাকে, এই সমস্ত রোগী সার্জারি করে বেনিফিট না। যদি মাইটাল রিগার্জিটেশন সিভিয়ার ফর্মে থাকে, মাইল্ড মডারেট থাকলে পেশেন্ট টলারেট করতে পারে, সিভিয়ার হলে তো সার্জারি প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে অ্যানজিওগ্রাম করে তারপর সার্জারির জন্য পাঠাইতে হবে, সেখানে মাইটাল ভালভ রিপ্লেসমেন্ট প্লাস রিভাস্কুলেশন করে দিতে হবে। তাহলে মোটামুটি এইভাবে আপনাকে সাজাইতে হবে। যেহেতু আপনার কোশ্চেন মাত্র 4টা এবং ব্রড প্রশ্ন 3টা, শর্ট প্রশ্ন হচ্ছে 5টা, এখানে ব্রড প্রশ্ন অনেক সময় আপনার হাতে পাচ্ছেন এবং খুব সুন্দরভাবে এগুলো সাজাইতে হবে প্রত্যেকটা পয়েন্ট। এবং পয়েন্ট আকারে যদি আপনি সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারেন, তাহলে সেখানে 25-এ অনেক মার্কই পাওয়া যাবে। 25-এ অনেক সময় দেখা যায় আমরা 20, 22 এরকমও একেবারে টু দা পয়েন্টে লিখতে পারলে 25-এ 25 পাওয়া যাবে, প্রোভাইডেড হাতের লেখাটা সুন্দর হতে হবে। এই জিনিসগুলো আপনার কনফিডেন্টলি আনসার করতে হবে। তারপর হচ্ছে আপনাকে হ্যান্ড রাইটিংটা খুব ভালো হতে হবে, যাতে লেখাটা সুন্দর বোঝা যায়, স্পষ্ট যে আপনি কি লিখছেন। তারপর আরো কয়েকটা জিনিস এই রিটেন এক্সামিনেশনের জন্য দরকার, যেখানে হচ্ছে হাইলাইট দ্য পয়েন্ট। যেমন পয়েন্ট গুলো হাইলাইট আমরা কিভাবে করি, যেমন আমি প্রথমে সাইন সিমটম আমি একটু বড় করে লিখে তার নিচে একটা মার্কিং করে দিতে পারি, বা একটা পয়েন্ট আকারে লিখতে পারি আমি যে সাইন সিমটম। তারপরে এক্সামিনেশন ফাইন্ডিংসটা আমি আলাদা করে একটা হেডিং দিতে পারি, হেডলাইন দিয়ে। তারপর ইনভেস্টিগেশন গুলো হেডলাইন দিয়ে, ম্যানেজমেন্টের ভিতরে জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এইভাবে আমরা হাইলাইট করে যদি পয়েন্ট গুলো লিখি এবং সে হাইলাইটটা যেন বোঝা যায়। এবং হাইলাইটার লেখা যদি একরকম হয় তো বোঝা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট। হাইলাইটটা খুব দরকার। গ্রাফিক্যাল এইডস, যেমন আপনি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা ফ্লো চার্ট থাকে, দেখবেন বিভিন্ন গাইডলাইনে টেক্সট বুকে ফ্লো চার্ট থাকে, ম্যানেজমেন্ট ফ্লো চার্ট। আপনি যদি ফ্লো চার্ট আকারে যদি খুব সুন্দরভাবে দিতে পারেন বা টেবিল আকারে কন্টেন্টটা দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো মার্ক পরীক্ষাতে পাওয়া যায়, টেবিল গ্রাফ এগুলো যদি আপনি ঠিক মতো। আর টাইম ম্যানেজমেন্ট তো বললামই, খুব ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট, যে আপনার সেই
টাইম মতো যদি আপনি প্লেস করতে পারেন, টাইম মতো প্রত্যেকটা আনসার করতে পারেন, তাহলে মোটামুটি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবেন। দেখা গেল প্রথম 2টা আনসার করতে গিয়েই আপনি 2 ঘন্টা পার করে ফেললেন, তাহলে হাতে থাকে মাত্র 1 ঘন্টা। সে 1 ঘন্টাতে তো বাকি 2টা প্রশ্ন আনসার করা খুবই ডিফিকাল্ট হয়। এই জন্য টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেনের ক্ষেত্রে। তো আমি 2-1টা যেমন এগুলো হচ্ছে, প্রথমটা হলো শর্ট কোশ্চেন রিলেটেড, যেটা হচ্ছে আপনাদের ঢাকা ইউনিভার্সিটির অনুযায়ী যে শর্ট কোশ্চেন যেটা থাকে সেটা হলো অল্প সময় আপনি মোটামুটি আনসার করে দিতে হবে, বেশি কথা লেখার সুযোগ নেই। যেমন how do you decide to treat a acute non-ST elevated myocardial infarction in the early invasive strategy? দেখেন এখানে প্রশ্নটা বুঝতে হবে, how do you decide মানে আমি কিভাবে ডিসিশন নিব, কার ডিসিশনটা কিন্তু জানতে চাচ্ছে তারা, যে আমার ডিসিশনটা কিসের উপর ভিত্তি করে, কার ডিসিশন, ট্রিটমেন্ট অফ দ্য একিউট নন এসটি এলিভেটেড এমআই, যে একটা রোগী হসপিটালে আসলো একিউট নন এসটি এলিভেটেড, আমি ডায়াগনোসিস করলাম, তার বুকে ব্যথা নিয়ে আসলো, বুকে ব্যথাটা যদি বেশি সময় থাকে মানে মোর দেন 20 মিনিট, তখন আমরা এটাকে ধরি যে নন এসটি এলিভেটেড মানে এমআই এসিএস হবে। সেই এসিএস এর ক্ষেত্রে আমি ইসিজি করলাম, এসটিটি চেঞ্জ করলাম, এসটি এলিভেশন নাই, কিন্তু তার ট্রফোনিন করলাম আমরা, ট্রফোনিন আমরা বেশি পাচ্ছি। সেই ক্ষেত্রে আমার হচ্ছে আর্লি ইনভেসিভ স্ট্র্যাটেজি। আমরা এখানে কি করি, নন এসটি এলিভেটেড আমাদের হসপিটালে আমরা আর্লি ইনভেসিভ করি না। আমাদের হসপিটাল সেটিং এ আমরা নন এসটি এলিভেটেড কি করি, আমরা কনজারভেটিভলি কিন্তু ট্রিট করি। আমরা হসপিটালে রোগীটা আসলে আমরা তাকে অ্যানোক্সাপেরিন দিই, অন্যান্য ওষুধগুলি বিটা ব্লকার, অ্যাটরবাস্টেটিন, অ্যান্টিপ্লেটিলেট, তারপর হচ্ছে পেইন কমার জন্য হলো আপনার পেইন, মরফিন, প্যাথেডিন, এই সমস্ত ড্রাগ আপনি ইউজ করেন। ইউজ করার পর এইভাবেই রেখে দেন রোগী সেটেল হইলে পরবর্তীতে আমরা অ্যানজিওগ্রাম বা করি। কিন্তু এটা তো ধরেন স্ট্যান্ডার্ড কোশ্চেন, সাধারণত গাইডলাইন অনুযায়ী কোশ্চেনগুলি হয়, টেক্সট বুক রিলেটেডই এই কোশ্চেনগুলি হবে। ডিসিশনটা কিভাবে হবে, যে আর্লি ইনভেসিভে যদি আমি যাই নন এসটি, কিসের উপর ভিত্তি করে আমি সিদ্ধান্তটা নিব, রিস্ক স্ট্র্যাটিফিকেশন। এখন ডিসিশন মানে প্রশ্নটা পেলে আপনাকে প্রশ্নটা পড়তে হবে খুব ভালোভাবে, যে কোশ্চেনটা কি এবং কোশ্চেনে মূল কথাটা কি চাচ্ছে। যেমন এখানে আপনি যদি একিউট নন এসটি এলিভেটেড আমার উপর লিখতে থাকেন, শুধু একিউট নন এসটি এলিভেশন এইরকম এইরকম এই চিকিৎসা, এগুলো লিখে তো খুব বেশি লাভ নেই। তার ফলে আর্লি ইনভেসিভ কি জিনিস এগুলি সব লিখতে থাকলেন, কিন্তু এখানে বলা হয় না যে আর্লি ইনভেসিভ কি জিনিস সেটা জানতে চায় নাই, একিউট নন এসটি এলিভেটেড কি জিনিস তাও জানতে চায় নাই, তার ট্রিটমেন্ট কি তাও জানতে, ওরা চাচ্ছে ডিসাইড কিভাবে করবেন, হাউ ডু ইউ ডিসাইড। মানে দেখেন প্রশ্ন কিন্তু খুবই কংক্রিট, ছোট্ট একটা প্রশ্ন, ডিসিশনটা জানতে চাচ্ছে, এবং মার্কও আপনার কম, সময়ও কিন্তু আপনার এখানে কম, হয়তো 8 মিনিট টাইম পাবেন, শর্ট নোট যদি থাকে, তাহলে 8 মিনিটে আপনি তত বেশি লিখতে পারবেন। এখানে আসেন ডিসিশনটা কিভাবে হইতে পারে, যেমন এই যে আমি একটা চার্ট দিলাম, আপনি দেখেন, যেটা হচ্ছে লেটেস্ট গাইডলাইন অনুযায়ী যেটা বলা হচ্ছে, একেবারে 2020-তে যে গাইডলাইনটা, নন এসটি এলিভেটেড এমআই এর ক্ষেত্রে আপনাকে করতে হবে কি 4টা ভাগে ভাগ করতে হবে। আমরা প্রথমেই রোগীটা ঢোকার সাথে সাথে গ্রুপিং করে ফেলতে হবে, যে আমার এই রোগী কোন গ্রুপে পড়তেছে, ভেরি হাই রিক্স, ইন্টারমিডিয়েট রিক্স, লো রিক্স। লো রিক্স হলো জাস্ট সিম্পল রোগীর মুখে ব্যথা, এখন কোনো ব্যথাও নাই, ইসিজি একটু চেঞ্জ আছে, চেঞ্জ এখন তেমন কোনো কমপ্লিকেশন নাই, রোগীর ব্যথাও কমে গেছে হসপিটালে আসার পর, দিস ইজ দ্য লো রিক্স। ইন্টারমিডিয়েট রিক্স এস্টাবলিশ ডায়াগনোসিস হয়েছে, ঠিক আছে, নন এসটি এলিভেটেড, আপনারা ইসিজি দেখে রোগীর হিস্ট্রি দেখে ট্রপোনিন দেখে ডায়াগনোসিস করলেন যেটা হচ্ছে একটা নন এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফাকশন, এবং তার সাথে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোইং ফিচার, যেমন তার ডায়াবেটিস অথবা রেনাল ফাংশন ইনসাফিসিয়েন্সি, ডায়াবেটিস আছে, রেনাল ফাংশন। এলবিইএফ খুব সহজ, সিসিউতে থাকে আপনার ইকো মেশিন থাকে, ইকোতে দেখে নিলেন ইনজেকশন ফ্র্যাকশন কত, লেস দেন 40%, অথবা তার সাথে কনজেস্টিভ হার্ট ফেলিউর আছে, লাংসে ক্রেটস আছে, আর্লি পোস্ট ইনফার্ক্ট অ্যানজিনা অর প্রায়র সিবিজি, মানে আগে তার সিবিজি হিস্ট্রি আছে। এই পয়েন্টগুলো যদি আমার থাকে, আমি এই রোগীকে ইন্টারমিডিয়েট রিস্কের পেশেন্ট বলবো। তাহলে ইন্টারমিডিয়েট রিস্কের রোগী হলে আমি ডিসিশনটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে, রিস্ক স্ট্র্যাটিফিকেশন। এক কথা রিস্ক স্ট্র্যাটিফিকেশন, কয়টা রিস্কে ভাগ করবো, আমি 4টা রিস্ক, 4টা রিস্কের এই 4টা পয়েন্ট আপনাকে লিখে দিয়ে আসলে শেষ, যে এইভাবে আমি ডিসিশন সেট করবো, আমি আর্লি ইনভেসিভ করবো কি করবো না। যেমন আসেন লো রিস্ক হলে নন ইনভেসিভ, আমি আর্লি ইনভেসিভ যাবো না। ইন্টারমিডিয়েট নন ইনভেসিভ টেস্টিং, আমি আর্লি ইনভেসিভ যাবো না। আর্লি ইনভেসিভ শুধুমাত্র এই যে আর্লি ইনভেসিভ, দেখেন হাই রিস্ক যে পেশেন্টটা,
সেই ক্ষেত্রে হলে আমি আর্লি ইনভেসিভ প্রসিডিউর যাবো। হোয়াট ইজ আর্লি ইনভেসিভ? এটা হচ্ছে আমার টার্গেট হলো লেস দেন 24 আওয়ার, মানে 24 ঘন্টার ভিতরে আমি রোগীকে ক্যাথলিবে নিয়ে যাব। তাহলে আমার এই পয়েন্টগুলো মুখস্থ থাকতে হবে যে আর্লি ইনভেসিভে কোন রোগী যাবে হাই রিস্ক, কে সেই হাই রিস্ক, এস্টাবলিশ ডায়াগনোসিস অফ দ্য নন এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফাকশন বেস অফ কার্ডিয়াক ট্রোপোনিন and at least one of the following feature কি থাকতে হবে, ডাইনামিক এসটিটি চেঞ্জ, সিমটোমেটিক অর সাইলেন্ট। আসেন রোগীর হঠাৎ বুকে ব্যথা উঠলো, আসছে আবার বুকে ব্যথা, আপনি ইসিজি চেঞ্জ করে দেখেন আগে একরকম চেঞ্জ এখন আরেক রকম চেঞ্জ। অথবা বুকে ব্যথা নাই কিন্তু আপনি একটা ইসিজি করলেন, পরের দিন মানে প্রথম আসা একটা ইসিজি নিয়ে আসছে, আসার পর আরেকটা ইসিজি করলেন, দেখলেন যে আগেরটাতে আছে B1 B2 তে, এবার আছে B5 B6 পর্যন্ত এক্সটেন্ড করে গেল, তাহলে এটা ডাইনামিক চেঞ্জ। কিন্তু তারপর রিকারেন্ট সিমটম, রোগী আসছে বুকে ব্যথা ছিল, ব্যথা কমে গেছে, আবার বুকে ব্যথা উঠলো। তাহলে দেখেন এই দুইটার যে কোনো একটা যদি থাকে, মানে নন এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফেকশন ডায়াগনোস কেস, বাট এই দুইটা ফিচারে একটা ফিচার যদি থাকে, সেই রোগী হচ্ছে আপনার হাই রিস্ক গ্রুপের রোগী। তাহলে এই হাই রিস্ক গ্রুপের রোগী আপনাকে ডেফিনেটলি বের করতে হবে। বের করার পর তাকে আর্লি ইনভেসিভ প্রসিডিউর, হোয়াট ইজ আর্লি ইনভেসিভ, দ্যাট মিনস উইদিন 24 আওয়ারের ভিতরে আমি নন এসটি এলিভেটেড আমি রোগীকে ক্যাথল্যাবে নিয়ে যাবো, তার নাম হলো আর্লি ইনভেসিভ প্রসিডিউর। তাহলে এই যে লাইন, এতটুকু আমরা শুধু মুখস্থ রাখতে হবে, আর কিচ্ছু না। এখন যিনি পরীক্ষার খাতা দেখবেন তিনি শুধু এই জিনিসটাই দেখবেন যে ডিসিশন কিসের উপর, রিস্ক স্ট্রাটিফিকেশন, কয়টা রিস্ক, ভেরি হাই রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক, লো রিস্ক। হাই রিস্ক গ্রুপের এই পয়েন্ট থাকবে, এই পয়েন্ট থাকলে আপনি আর্লি ইনভেসিভ যাবো লেজেন্ড। তাহলে লেখতে কিন্তু বেশি সময় লাগবে না, এই কতটুকু লিখতে, এই পয়েন্টটা লিখতে আপনার হার্ডলি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তাহলে 2 থেকে 3 মিনিটে আপনি কিন্তু পুরো মার্ক আপনি ক্যারি করে ফেলতেছেন, সারা খাতা বই লিখে কোনো লাভ নেই। এবার আসেন, যদি বলে ইমিডিয়েট স্ট্র্যাটেজি, ইমিডিয়েটলি আমি ক্যাথলেবি নিব নন এসটি, প্রশ্নটা তো সবসময় এইরকম নাও থাকতে পারে। যেমন আগের বার দিছে আর্লি ইনভেসিভে আমি কিভাবে, এইবার দিল যে না নন এসটি এলিভেটেড ইমিডিয়েটলি আমি ক্যাথলেবি নিব কোন রোগীর ক্ষেত্রে, সেটা হলো ভেরি হাই রিস্ক রোগী যদি থাকে। তার কি ক্রাইটেরিয়া, হিমোডাইনামিক ইনস্টেবিলিটি অর কার্ডিওজেনিক শক, মানে রোগী নন এসটি এলিভেটেড এমআই সাথে হিমোডাইনামিক ইনস্টেবল কার্ডিওজেনিক শক যদি থাকে, তাহলে রিকারেন্ট অনগোয়িং চেস্ট পেইন, রিফ্লেক্টেড মেডিকেল ওষুধ দিচ্ছেন, তারপরে বারবার বুকে ব্যথা হচ্ছে, ব্যথা কমই না, লাইফ থ্রেটিং এরিথমিয়া ডেভেলপ করতেছে, কার্ডিয়াক অ্যারেস্ট রোগী যাচ্ছে, মেকানিক্যাল কমপ্লিকেশন অফ দ্য এমআই ডেভেলপ করে গেলে, একিউট হার্ট ফেলিউর যদি ডেভেলপ করে, তারপর হচ্ছে আপনার রিকারেন্ট ইন্টারমিডিয়েট এসটি এলিভেশন, বারবার এসটি এলিভেশন হচ্ছে একবার নামে একবার উঠে, এরকম যদি সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই রোগীকে আর্লি আপনার ইমিডিয়েটলি, আর্লি না, ইমিডিয়েট মানে হচ্ছে কি তাকে 2 ঘন্টার ভিতরে, ইমিডিয়েট মানে হচ্ছে উইদিন 2 আওয়ারের ভিতরে আমাকে এই রোগীকে কি করতে হবে, ক্যাথল্যাবে নিয়ে যেতে হবে, জাস্ট লাইক এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফেকশন পাথওয়ে। এখন আসেন, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল, স্ট্যান্ডার্ড গাইডলাইন সারা ওয়ার্ল্ড ওয়াইড ফলো করে, কিন্তু আমাদের দেশে তো আমরা এই জিনিসগুলি ফলো করি না। আপনার কোশ্চেন আসতে পারে আমি কি করবো, আমি কি রিটেনে কি এটাই লিখবো, কি করবো আমি। এখন কথা হচ্ছে রিটেনটা মানে হচ্ছে কি আপনার থিওরিটিক্যাল নলেজটা দেখার জন্য রিটেন করি, সুতরাং রিটেনে আপনার থিওরিটিক্যাল কথা আপনাকে লিখতে হবে। ভাইভাতে হচ্ছে আপনার তখন ভিন্ন হিসাব, যে হ্যাঁ আমার রুগী এরকম আসছে, আমার এই সেন্টারে আমি কি করি, তুমি কি করবা, এইভাবে কিন্তু ভাইভাতে প্রশ্ন হবে। ভাইভাতে প্রশ্ন তখন ভিন্ন হিসাব, যে আমাদের এই সেন্টারে আমরা এই সমস্ত রুগী আসলে আমরা প্রথমে স্টেবিলাইজ করার চেষ্টা করি, আমরা এই পেশেন্ট গুলোকে স্টেবিলাইজ করে তারপরে ইনভেসিভ প্রসিডিউরে আমরা যাই, কারণ এরকম হাই রিস্ক পেশেন্ট ডিল করার মতো আমাদের এখানে ক্যাপাসিটি নাই, ম্যান পাওয়ার ওরকম ডেভেলপ না, যার জন্য আমরা কি করি, আমরা রোগীকে স্টেবিলাইজ করি তারপরে এনজিওগ্রাম করি। তাহলে সেটা হলো ভাইবার ক্ষেত্রে, কিন্তু আপনি যখন রিটেনে লিখবেন তখন কিন্তু আপনি যিনি খাতা চাবেন তিনি এই জিনিসটাই খুঁজতে থাকবেন যে তিনি এই কথা লিখছেন কিনা। তাহলে আমি মোটামুটি একটা প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করতে পারলাম, যে আমরা যদি এরকম আসে যে কিভাবে ডিসিশন নিব, হাউ টু ডিসাইড, মানে যে কোশ্চেনটা যে হাউ টু ডিসাইড টু ট্রিট একিউট নন এসটি এলিভেটেড মাইগ্রেন ইনফেকশন ইন আর্লি ইনভেসিভ স্টেজ। নেক্সট কোশ্চেন, যেমন প্রায় সময় প্রশ্নগুলি আসে যে হোয়াইট কোট হাইপারটেনশন, মার্কস হাইপারটেনশন, তারপর হলো ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, এগুলো দেখবেন যে শর্ট নোটের ভিতরে থাকে। হোয়াইট কোট হাইপারটেনশন প্রায় সময় দেখা যায় থাকে। এখন দেখেন এখানে একটা এই কোশ্চেনের ভিতরে কিছু স্পেসিফিক জিনিস আছে, ডিসকাস দ্য রোল অফ অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য হোয়াইট কোট হাইপারটেনশন।
আসেন যদি শুধু হোয়াইট কোট হাইপারটেনশন শর্ট নোট হিসেবে আসে তাহলে আমরা কিন্তু সুন্দর করে লিখবো হোয়াইট কোট হাইপারটেনশন ডেফিনিশন কি, হোয়াইট কোট হাইপারটেনশন ইনসিডেন্স কত, কিরকম পাওয়া যায়, হোয়াইট কোট হাইপারটেনশন রিস্ক কি, এটা চিকিৎসা করা দরকার কেন, তারপরে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার কিভাবে ডায়াগনোসিস করে, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশারের রোল কি, এগুলো যদি আমি একটু সাজিয়ে লিখে দিতে পারি তাহলে কিন্তু আমার হোয়াইট কোট হাইপারটেনশনের আমার শর্ট নোট শেষ কিন্তু আমি মোটামুটি একেবারে 100 পেয়ে যাবো। যেই মার্কে একটা মার্কও এখানে কাটার কোনো সুযোগ নাই, কারণ মেডিকেল সায়েন্স আপনার প্রতিদিনেরটা দিনে দিনে আপডেট থাকে। যেমন আপনার পরীক্ষা 9 তারিখ যদি পরীক্ষা হয়, এখন যে জিনিসটা এটাই হলো লেটেস্ট আপডেট, এর বাইরে আপডেট নাই। তা আপনি যদি এই নলেজটা যদি আপনি লিখে আসতে পারেন, এখানে এক মার্কও কাটার কোনো সুযোগ নাই, এক্সেপ্ট আপনি যদি হোয়াইট বানানে ভুল করে ফেলেন, কোড বানানে ভুল করেন, অথবা লেখাগুলো যদি এমন লেখা হয় যেগুলি কিছু বুঝেই যাচ্ছে না, উদ্ধার করা খুব কঠিন। তারপরে হচ্ছে বানানগুলো যদি ভুলভাল হয়ে যায়, সেন্টেন্স গত যদি খুব বেশি একেবারে অ্যামালগেমেট হয়ে যায়, ইজের জায়গায় ওয়াজ এরকম যদি খুব বেশি ঝামেলা হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা সেন্টেন্সের কারণে শব্দগত ভুলের কারণে আপনার কিছু মার্ক কমে যেতে পারে। আদারওয়াইজ যদি আপনি যদি একেবারে টু দা পয়েন্টে লেখাটা যদি স্পষ্ট থাকে পয়েন্টগুলো, আপনি একেবারে 100 মার্ক পাবেন। নেক্সট আসেন আমরা এই জিনিসটা একটু ডিসকাস করি কিভাবে হোয়াইট কোট হাইপারটেনশনের আপনার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর রোলটা দেখেন। এখানে একে স্পষ্ট অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, উইদাউট অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং হোয়াইট কোট হাইপারটেনশন ক্যান নট বি ডিটেক্টেড। এটা কিন্তু কখনো কখনো আমরা ডিটেক্ট করতে পারবো না। অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং মানেটা কি, 24 আওয়ার ব্লাড প্রেশার মনিটরিং করা হয়। ব্লাড প্রেশার কাপ লাগিয়ে দেওয়া হয়, 24 ঘন্টার পরে কাপ খুলে তার ভিতরে একটা রেকর্ডার থাকে, সেই রেকর্ডারটা মেশিনে দিয়ে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা দেখি তার 24 ঘন্টা ব্লাড প্রেশার কেমন ছিল। আর হোয়াইট কোট হাইপারটেনশন দিয়ে আমরা কি বুঝি, যে এটা অফিসে ব্লাড প্রেশার বেশি থাকে, অফিস মানে ডাক্তারের চেম্বারে আগে আসছেন, ব্লাড প্রেশারটা বেশি, কিন্তু সে হচ্ছে যখন বাসায় গেল, বাসায় তার ব্লাড প্রেশার নর্মাল। তাহলে হোম ব্লাড প্রেশার মনিটরিং অথবা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর মাধ্যমেই আমরা কিন্তু এটা ডিটেক্ট করতে পারি। বাসায় যদি আপনি ব্লাড প্রেশার মাপেন, দেখবেন যে ব্লাড প্রেশার নর্মাল পাচ্ছেন। তারপর হচ্ছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করলে তো বুঝেই যাবে তার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর ক্ষেত্রে তার ব্লাড প্রেশার কম থাকবে। তাহলে এখন আসেন এই হোয়াইট কোট হাইপারটেনশন, কখনো আমরা তাকে সিরো হাইপারটেনশন বলি, কখনো অফিস হাইপারটেনশন বলি। এটা সাধারণত 20% পেশেন্ট যেগুলো অ্যাপারেন্টলি হাইপারটেনশন, চেম্বারে আসছে হাইপারটেনশন নিয়ে, কিন্তু তাদের বাসায় যেয়ে দেখা যায় ব্লাড প্রেশার মাপলে তারা নর্মাল পান। মানে 20% of the patient with the apparent hypertension in the clinic may behave a normal blood pressure when it recorded in their own home. বাসায় যে রেকর্ড করলে নর্মাল পায়। 36% higher risk of the heart attack, stroke and other heart related events. মানে 36% চান্স আছে তাদের হার্ট অ্যাটাক হওয়ার, স্ট্রোক হওয়ার এবং হার্ট ইভেন্টস হওয়ার সম্ভাবনা। সাধারণত এক্সারসাইজ, অ্যাংজাইটি, ডিসকমফোর্ট, আনফ্যামিলিয়ার সারাউন্ডিংস ক্যান অল লিডস টু দ্য ট্রানজিয়েন্ট রেজ ইন দ্য ব্লাড প্রেশার। মানে এটা মেইনলি দেখা যাচ্ছে অ্যাংজাইটি রিলেটেড এবং ডিসকমফোর্টেবল, আনফ্যামিলিয়ার। সাধারণত এই হোয়াইট কোট হাইপারটেনশন চিকিৎসার জন্য হচ্ছে তাহলে এই যে আনফ্যামিলিয়ার যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট গুলোকে অ্যাভয়েড করতে পারলে হোয়াইট কোট হাইপারটেনশন আপনার থাকবে না। নেক্সট হলো দেখেন এই চারটা দিয়ে খুব ইম্পর্টেন্ট। হোয়াইট কোট হাইপারটেনশন অফিস, ক্লিনিক বা হেলথ কেয়ার সেন্টার সেটিং এ ব্লাড প্রেশার বেশি পাচ্ছি, আর হোম নন হেলথ কেয়ার সেন্টার অথবা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং সেটিং এ আমি কোনো ব্লাড প্রেশার পাচ্ছি না। এটার নাম হলো হোয়াইট কোট হাইপারটেনশন। নেক্সট হচ্ছে যে হোয়াইট কোট হাইপারটেনশনে যে আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর কি রোল, এই যে আসেন এখন অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। যেমন এখন গাইডলাইন গুলো এক একটাতে এক একভাবে হাইপারটেনশনকে আপনার সেট করা হয়। এটা হচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির সেট আপের এইভাবে দেওয়া আছে, সেই সেট আপটা আমি সব টেবিলটা নিয়ে আসি। এটা হচ্ছে কি আপনার এক একটা এক একভাবে সেট আপ করা আছে, আপনি পরীক্ষার সময় যেটাই লেখেন কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম হবে না, কারণ এই টেবিলগুলি সবার মুখস্থ আছে। এখন হলো অফিসে মোর দেন 130/80 ব্লাড প্রেশার, ওদের হলো 130/80 উপরে, আমরা ধরি 140/90 আমরা ব্লাড প্রেশারকে হাই ধরি। আর হচ্ছে লেস দেন 160/100, 160/100, 160/100 এর উপর হলে এটাকে ধরে নেওয়া যেটা হাইপারটেনশন, এটার কোনো অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং প্রয়োজন নেই। তারপর এই রোগীটা আমি সাসপেক্ট করলাম কোনোভাবে যে হোয়াইট কোট হাইপারটেনশন সাসপেক্ট করলাম, বাসায় ব্লাড প্রেশার কম, তাহলে সেই রোগীকে আমরা হোয়াইট কোট হাইপারটেনশন ডিটেক্ট করলাম।
তখন আমরা কি করে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করবো। আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করে যদি ব্লাড প্রেশার পাই লেস দেন 130/80, মানে আমাকে অফিসে বেশি পেলাম কিন্তু অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার 130-80 নিশ্চয়ই পাওয়া যাচ্ছে। কোন কোন জায়গাতে 135/85 এর কথা বলা আছে, যেমন আমাদের দেশের জন্য 135/85, আর এটাকে আমরা 140/90 দিই। 135/85 এর নিচে আমি পেলাম অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার। যদি আমি নিচে পাই ডে টাইম, তাহলে এটা হচ্ছে কি হোয়াইট কোট হাইপারটেনশন। অফিসে আমি বেশি পাইছি কিন্তু অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এ আমি ডে টাইমে পাইলাম কি 135/85, তখন আমি তাকে বললাম হোয়াইট কোট হাইপারটেনশন বললাম। আর যদি এটা যদি তা না পাওয়া যায়, বেশি পাওয়া যায়, তখন তাকে হাইপারটেনশন হিসেবে আমি ডিটেক্ট করব। তাহলে দেখা যাচ্ছে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর রোলটা কি? রোল হচ্ছে ডায়াগনোসিস অফ দ্য হোয়াইট কোট হাইপারটেনশনের জন্য খুবই জরুরি। আরেকটা পয়েন্ট আছে দেখেন, মানে আমি আগে হোয়াইট কোট হাইপারটেনশন ডায়াগনোসিস করলাম, ফলো আপের ক্ষেত্রে দরকার। যেমন 3 মাস পর্যন্ত আমি কি করলাম, হোয়াইট কোট হাইপারটেনশনকে লাইফস্টাইল মডিফিকেশন আমি দিলাম সাসপেক্টেড কেস, দেওয়ার পর আবার টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম যে তার অফিসেও বেশি, ইয়েতেও বেশি। সেই ক্ষেত্রেও আমি তাকে কি করলাম, তাকে তো আমি হোয়াইট কোট হাইপারটেনশন ডিটেক্ট করলাম। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, যদি পরবর্তীতে সাবসিকুয়েন্টলি আমরা বেশি পাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ড্রাগ ইউজ করার প্রয়োজন হয়, এবং এটাও ইয়ারলি মনিটরিং করা লাগে, প্রতি বছরে একবার করে। সাধারণত মানে হোয়াইট কোট হাইপারটেনশন যদি থাকে, অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর রিকমেন্ডেশন আছে। আর 3 মাস আপনার হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন পরে আবার আপনাকে দেখতে হবে এটা কারেকশন হলো কিনা। যদি কারেকশন না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ড্রাগ ট্রিটমেন্টে চলে যাব। তাহলে হোয়াইট কোট হাইপারটেনশনের ক্ষেত্রে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর রোল হচ্ছে টু ডায়াগনোসিস অফ দ্য হোয়াইট কোট হাইপারটেনশন। নাম্বার 2 হচ্ছে আফটার লাইফস্টাইল মডিফিকেশন ফর 3 মান্থ ব্লাড প্রেশার কন্ট্রোল হলো কিনা দেখার জন্য। আর নাম্বার 3 হচ্ছে যে লাইফ লং ফলো আপের জন্য, যে আমার সেই রোগী মানে ব্লাড প্রেশার কন্ট্রোলে আছে কিনা এটা আমার অ্যাসেসমেন্ট করার জন্য আমরা ইয়ারলি একবার করে আমরা ফলো আপ করি। কারণ there is 36% চান্স অফ আপনার হচ্ছে কমপ্লিকেশন, হোয়াইট কোট হাইপারটেনশন থাকলে কার্ডিয়াক ইভেন্টস বিভিন্ন কমপ্লিকেশন সম্ভাবনা আছে। এই জন্য অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে টু ডায়াগনোস, টু মনিটর অ্যান্ড ফলো আপ অফ দ্য পেশেন্ট অফ হোয়াইট কোট হাইপারটেনশন। তাহলে এই যে 3টা জিনিস, 3টা কথা যদি আপনি লিখতে পারেন, যে ডায়াগনোসিস জন্য এটা দরকার, ফলো আপের জন্য দরকার, তারপর হচ্ছে আপনার যে ট্রিটমেন্ট এফিকেসি দেখার জন্য আমার দরকার, তাহলে এই 3টা কথা লিখলে তো আপনার শেষ, যে আমার হোয়াইট কোট হাইপারটেনশনের ক্ষেত্রে আমার এই রোলটা কি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার। এই 3টা জিনিস, এই 3টা জিনিস যদি দেখেন আপনার অল্প কথা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি এটাকে বোঝানোর জন্য ফ্লো চার্ট দিয়ে আপনি বুঝাইতে পারেন, দিয়ে দেখিয়ে দিতে পারেন। এবার আসেন মার্কস হাইপারটেনশনের উপর একটা সময় শর্ট নোট থাকে, যে মার্কস হাইপারটেনশনে শর্ট নোট থাকে। এটা আমরা জানি মার্কস হাইপারটেনশন কি জিনিস। ইজ ডিফাইন্ড এজ দ্য নর্মাল ব্লাড প্রেশার ইন দ্য ক্লিনিক অর অফিস। অফিসে অথবা ক্লিনিকে নর্মাল, মানে আপনার ডাক্তারের চেম্বারে নর্মাল আমি পাইলাম, বাট এলিভেটেড ব্লাড প্রেশার আউট অফ ক্লিনিক। যেমন বাসায় ব্লাড প্রেশার মাপলো, বাসায় গিয়ে রাত্রে দেখে যে ব্লাড প্রেশার অনেক বেশি, কিন্তু দিনের বেলা কোনো ব্লাড প্রেশার থাকে না। তারপর হচ্ছে মার্কস হাইপারটেনশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এলিভেটেড রিস্ক অফ টার্গেট অর্গান ড্যামেজ, কার্ডিওভাস্কুলার ইভেন্ট, মর্টালিটি। মার্কস হাইপারটেনশনও হোয়াইট কোট হাইপারটেনশন থেকে মোর ডেঞ্জারাস, এবং এরা টার্গেট অর্গান ড্যামেজ করে ফেলে কিন্তু এখানে, এবং কার্ডিয়াক ইভেন্টস আর মর্টালিটির জন্য দায়ী মার্কস হাইপারটেনশন। যে দেখেন মার্কস হাইপারটেনশনের বিভিন্ন টাইপ আছে মার্কস হাইপারটেনশন। যেমন হচ্ছে দেখেন অফিসে ব্লাড প্রেশার কিন্তু কম, এটা আমাদের দেশের মতো, যেন আমরা 140/90 কি আমরা ধরি, নিচে ধরি আমরা নর্মাল ব্লাড প্রেশার। এখন আসেন মার্কস হাইপারটেনশন, আমার সকালবেলা আমি 24 আওয়ার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করলাম, এখানে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর রোল আছে। সকালে দেখা গেল মর্নিং এ ব্লাড প্রেশারটা মোর দেন 135/85 মিলিমিটার মার্কার এট হোম, বাসাতে, তাহলে এটা আমরা বলি মর্নিং হাইপারটেনশন, সকালবেলা ব্লাড প্রেশার বেশি। এটা হচ্ছে এক ধরনের মার্কস হাইপারটেনশন। সাধারণত দেখা যায় যে এই হাইপারটেনশন গুলি হচ্ছে অ্যালকোহল, তারপর লো টেম্পারেচার, তারপর হচ্ছে লো টেম্পারেচার অ্যালকোহল, এশিয়ান এথনিস, এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলো বেশি হয়। হ্যালো 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 হ্যাঁ বলেন। আমি একটু ক্লাস নিতেছি, যে একটু কিছুক্ষণ পরে দেখি। নেক্সট হলো আপনার যেমন কিছু কিছু পেশেন্ট আছে নাইট টাইমে ব্লাড প্রেশারটা আপনার, আমরা যেমন নাইট টাইমে রাত্রেবেলা দেখা যায় ব্লাড প্রেশার বেশি, রাত্রেবেলা ব্লাড প্রেশার বেশির ক্ষেত্রে কিন্তু মার্কিং আছে আবার।
120 থেকে 70 মিলিমিটার মার্কারি বা তার উপরে উঠলে, কারণ রাতে সাধারণত ব্লাড প্রেশার কম থাকে, সেই ক্ষেত্রে 120/70 বা তার বেশি যদি হয় সেটাকে আমরা বলি নক্সানাল হাইপারটেনশন। আমরা যেমন শর্ট নোট দিয়ে দিতে পারি নক্সানাল হাইপারটেনশন কি জিনিস, মর্নিং হাইপারটেনশন কি জিনিস, ডে টাইম হাইপারটেনশন কি জিনিস, এগুলো কিন্তু শর্ট নোট অনেক সময় থাকে। নক্সানাল হাইপারটেনশন কাদের হয়? সিপিডি, ডায়াবেটিস, তারপর ইনসমনিয়া যাদের থাকে, তা এই সমস্ত লোকদের ক্ষেত্রে নক্সানাল হাইপারটেনশন হয়। আবার হচ্ছে ডে টাইম হাইপারটেনশনের ডেফিনিশন কি? মোর দ্যান ইকুয়াল টু 135/85 মিলিমিটার মার্কারি যদি বেশি হয় অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এ, এগুলো কিন্তু অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এ, তাকে আমরা বলি ডে টাইম হাইপারটেনশন। ডে টাইম হাইপারটেনশন কজ কি? এক্সারসাইজ, ওয়ার্ক স্ট্রেস, হোম স্ট্রেস, স্মোকিং, এগুলো হচ্ছে ডে টাইম হাইপারটেনশনের কজ। তাহলে আমরা এখানে কিন্তু শর্ট নোট আরো কয়েকটা পেলাম, যে হোয়াট ইজ মর্নিং হাইপারটেনশন, হোয়াট ইজ নক্সানাল হাইপারটেনশন, হোয়াট ইজ ডে টাইম হাইপারটেনশন। তাহলে এবং এগুলো অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, এই ফিগারগুলির উপরে গেলে আমরা এই জিনিসগুলি বলবো, এটাও কিন্তু ক্লিয়ারলি জানতে হবে। এই এই তিনটাই কিন্তু আবার হচ্ছে কি, ইট ইজ দ্য টাইপ অফ মার্কস হাইপারটেনশন। যেমন মার্কস হাইপারটেনশন তিন ধরনের, যদি আবার পরীক্ষা থাকতে পারে, হোয়াট ইজ মার্কস হাইপারটেনশন, হোয়াট ইজ দ্য টাইপ অফ মার্কস হাইপারটেনশন, হোয়াট ইজ দ্য রিস্ক অফ মার্কস হাইপারটেনশন, হাউ উইল ম্যানেজ দিস মার্কস হাইপারটেনশন, তারপর হচ্ছে আপনার যে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং রোল কি মার্কস হাইপারটেনশন ডিটেকশনের ক্ষেত্রে, এগুলি কিন্তু সব প্রশ্ন চলে আসছে এই কয়েকটা পয়েন্টের ভিতরে। তাহলে আপনার আনসারই দিতে হবে টু দ্য পয়েন্টে। যেমন মর্নিং হাইপারটেনশন আপনি অনেক কিছু লিখলেন, সকালবেলা ব্লাড প্রেশার বেড়ে গেল, এই সেই লিখে সব ভরাই ফেলবেন, কিন্তু আপনার যদি আপনার এই কথাটা লিখতে পারেন যে মর্নিং হাইপারটেনশন হলো 135/85 মিলিমিটার মার্কারি বেশি যদি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং যদি আমরা পাই, এটার কারণ হলো অ্যালকোহল, লো টেম্পারেচার, এশিয়ান এথনিক্সের বেশি হয়। এই যদি একটা দুইটা তিনটা পয়েন্ট যদি থাকে, মার্ক হলো 100-100, আর বাকি আমরা যা লেখেন আর না লেখেন, কিন্তু এই জিনিসগুলো থাকলে আমরা 100-100। নেক্সট আসেন মার্কস হাইপারটেনশন। আমরা জানি যে ক্লিনিকে হচ্ছে কোনো হাইপারটেনশন নাই, কিন্তু যখন বাসায় যাবে হোমে যে হাইপারটেনশন বেশি, তার নাম আমরা দেখছি মার্কস হাইপারটেনশন। তারপর আসেন মার্কস হাইপারটেনশন আমরা কিভাবে 24 আওয়ার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং এর ভিতরে দেখবো, যে তার অফিসে আমি 120 থেকে 129 বা লেস দেন 80 আমি পাচ্ছি, 3 মাস মডিফিকেশনের পরও এরকম যদি পাওয়া যায়, এটা অফিসের কাছে ব্লাড প্রেশার নর্মাল। বাট ডে টাইম আমি যখন দিনের বেলা আমরা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং করলাম, এটা হলো আমেরিকার হিসাব, আর আমরা সাধারণত 135 থেকে 85 এর উপরে ধরি। যদি আমরা বেশি পাই ডে টাইম, তখন আমরা তাকে নিব মার্কস হাইপারটেনশনের ক্ষেত্রে। মার্কস হাইপারটেনশন রোগী কি করব, আমরা লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বলবো, সল্ট রেস্ট্রিকশনের জন্য বলবো, আর যেগুলি বলেন আপনারা ওয়েট কমানো, এক্সারসাইজ, এগুলো তার সাথে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করে দিতে হয় মার্কস হাইপারটেনশনের ক্ষেত্রে, কারণ মার্কস হাইপারটেনশন মোর ডেঞ্জারাস দেন দ্য হোয়াইট কোট হাইপারটেনশন। তাহলে আমরা মার্কস হাইপারটেনশনের ধারণা পেলাম। নেক্সট হলো প্রেগন্যান্সি হাইপারটেনশন। প্রেগন্যান্সি হাইপারটেনশন প্রায় সময় থাকে, এটা লং কোশ্চেন হিসাবে থাকে, শর্ট কোশ্চেন হিসাবে থাকে, একটা মানে একটা এজ ভাগ করে দেয়, এত ডেট দিয়ে দেয় যে 8 মান্থ প্রেগন্যান্সি, তারপর সাথে হচ্ছে তার হাইপারটেনশন, তাকে কিভাবে ম্যানেজ করবেন, এগুলো দিয়ে দেয়। এখানে দেখেন হাইপারটেনশনের যেটা আমরা প্রেগন্যান্সিতে যে হাইপারটেনশন গুলো, এটা হচ্ছে ক্রনিক বা প্রি এক্সিস্টিং হাইপারটেনশন, একটা যা আগে থেকে হাইপারটেনশন ছিল, তার এখন ব্লাড প্রেশার একটু বেড়ে গেছে। আর গেস্টেশনাল হাইপারটেনশন নতুন, একটু গেস্টেশনাল পিরিয়ডে যে হাইপারটেনশন হয়, যে এরকম কিন্তু স্পেসিফিক দিয়ে দিল যে আফটার 20 উইক গেস্টেশনে আপনার ব্লাড প্রেশারটা বেশি পাচ্ছেন। আর প্রি এক্সিস্টিং হলো কি প্রায় 28 উইক, যেমন আপনাকে বলে দিল যে 30 ইয়ার্স young lady having the 10 week of gestation, her blood pressure is 160/100 millimeter of mercury. How will manage this patient? তাহলে সেই রোগীটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু আপনার ক্রনিক বা প্রি এক্সিস্টিং হাইপারটেনশন গ্রুপে চলে যাচ্ছে। যদি বলে যে 26 উইক অফ প্রেগন্যান্সি, তাহলে কিন্তু সে চলে যাচ্ছে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশনের ভিতরে চলে যাচ্ছে। সে তাহলে এটা বুঝতে হবে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশন আপনি কোন সময় বলবেন। নেক্সট হলো প্রি একলামশিয়া বা একলামশিয়া, এইগুলোর সাথে যে 30 উইক অফ প্রেগন্যান্সি দিয়ে দিল, সাথে বলে দিল ইউরিনে ফাইন্ডিং প্রোটিনিউরিয়া আছে, এরকম দুই একটা জিনিস আপনার যোগ করে দিল, তাহলে আপনাকে এটা বুঝবেন যে সে বলতে চাচ্ছে প্রি একলামশিয়া। প্রি একলামশিয়ার আবার ম্যানেজমেন্ট কিন্তু ভিন্ন। সুতরাং আপনার এই ডেফিনেশন গুলো জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে যে আমি কি বলতে চাচ্ছি এবং কি হচ্ছে। তারপর প্রি এক্সিস্টিং হাইপারটেনশন আছে, ওই সুপার ইম্পোজ প্রি একলামশিয়া, মানে তার ক্রনিক হাইপারটেনসিভ পেশেন্ট আছে সাইন সিমটম, কিন্তু প্রি একলামশিয়া আফটার 20 উইক গেস্টেশনের পরে প্রি একলামশিয়া সাইনগুলি চলে আসছে।
কারণ ড্রাগ অফ চয়েস আমরা কি কি ওষুধ ইউজ করি প্রেগনেন্সি ইউজ হাইপারটেনশনের ক্ষেত্রে, যেমন মিথাইলডোপা, নিপিডিবিন। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার এটা দরকার যে কি ওষুধ দিবেন, মিথাইলডোপা, নিপিডিবিন, বিটা ব্লকার, ল্যাবেটারল, অক্সপ্রোলল, ফিনডোলল, হাইড্রালাজিন, প্রাজোসিন। অ্যাটেনোলল ক্যান কজেস দ্য ফেটাল গ্রোথ রিটার্ডেশন when used for the long term, তাহলে অ্যাটেনোল ইউজ করা যাবে না। এসি ইনহিবিটর অনেক সময় দেওয়া থাকে যে ড্রাগ হুইচ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি, এটা শর্ট নোট হিসেবে দেওয়া থাকে কোন কোন ড্রাগ গুলো প্রেগনেন্সিতে আপনি ইউজ করবেন না, কার্ডিয়াক ড্রাগ গুলো ইউজ করা যাবে না, যেমন অ্যাটেনোলন ইউজ করবেন না, গ্রোথ রিটার্ডেশন হয়। এসি ইনহিবিটর অ্যাসোসিয়েশন উইথ ফিটাল গ্রোথ রিটার্ডেশন, অলিগোহাইড্রোমনেজ, নিউনাটাল renal failure. Diuretics may further reduce the already compromised plasma volume. Diuretics কম ইউজ করতে হয়, স্পাইরালেক্টন আমরা ইউজ করি না। এখন আসেন যেটা হচ্ছে আমেরিকান কলেজ অফ অবস্টেটিক্স এন্ড গাইনোকোলজি 2019 যে গাইডলাইন অনুযায়ী আপনি কি চিকিৎসা দিবেন, কখন দিবেন, আবার দিয়ে দিতে পারে যে when you treat the patient, মানে আপনার প্রেগনেন্সিতে হাইপারটেনশন, আমরা সব হাইপারটেনশন চিকিৎসা করবেন কিনা, কখন করবেন চিকিৎসা। এখন সেই চিকিৎসার লাইনটা ওরা দিয়ে দিছে যে আমেরিকান কলেজ অফ অবস্টেটিক্স গাইনোকোলজি, যে তারা বলতে চাচ্ছে কখন দিবেন, যে পারসিস্টেন্ট ব্লাড প্রেশার যদি 160 মিলিমিটার মার্কারি সিস্টোলিক তার বেশি, ডায়াস্টোলিক যদি 110 মিলিমিটার মার্কারি বেশি হয়, এবং কোমরবিডিটিস অথবা অর্গান ড্যামেজ যদি থাকে, মানে এটা হচ্ছে একটা প্লেন কেস, যেটা আগে কখনো প্রেশার ছিল না, কিচ্ছু ছিল না, তার হঠাৎ করে 160-এর উপরে 110-এর উপরে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। আর যে কোমরবিড কন্ডিশন অ্যারনগার ড্যামেজের বিচার থাকে, সেই ক্ষেত্রে 140-90-এর উপরে গেলেই আমরা কি করব, তাকে অ্যান্টিহাইপারটেনসিভের চিকিৎসা করা শুরু করবো। আসেন রিকমেন্ডেশন কি কি ড্রাগ, যদি আপনার এরকম বেশি প্রেশার থাকে ইমিডিয়েটলি কমানোর জন্য আমরা কি করি, আইভি ল্যাবেটালল, আইভি হাইড্রোলাজিন আমরা ইউজ করে থাকি। আমরা নিপিডিবিন ইমিডিয়েট রিলিজ প্যারাসিটামল ইউজ করা হয় আর ওরাল। নেক্সট হলো রিকমেন্ডেশন ট্রিটমেন্ট ফর দ্য নন আর্জেন্ট আর আউট পেশেন্ট বেসিস, মানে তার আর্জেন্ট না, আর্জেন্ট মানে প্রিএক্লাম্পসিয়া, নন আর্জেন্টের ক্ষেত্রে আমি ফার্স্ট লাইন ড্রাগ হচ্ছে ল্যাবেটালল, নিপিডিবিন ইউজ করবো, ল্যাবেটালল, নিপিডিবিন, মিথাইলডোপা ফার্স্ট লাইন ড্রাগ। সেকেন্ড লাইন হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড, তারপর হচ্ছে অ্যাভয়েড দ্য অ্যাটেনোল, এসি ইনহিবিটর আর এআরবি অ্যাভয়েড করতে হবে। তাহলে মোটামুটি আমরা এই যে হাইপারটেনশন রিলেটেড যে লং কোশ্চেন শর্ট কোশ্চেন গুলো থাকে, এখান থেকে আপনার আনসারে চলে যেতে পারে। এবার আসলে প্রায় সময় দেখা যায় সাডেন ডেথ কি জিনিস, সেটা আসে রিস্ক ফ্যাক্টর ফর সাডেন কার্ডিয়াক ডেথ। সাডেন কার্ডিয়াক ডেথ আপনার সহজ যেটা ডেফিনেশন, মানে হচ্ছে 1 ঘন্টার ভিতরে কার্ডিয়াক সিমটম ডেভেলপ করে যদি মরে যায়, তাকে আমরা বলি সাডেন কার্ডিয়াক ডেথ, একেবারে সহজ। সুতরাং এই ডেফিনেশনটা যদি লিখে দিয়ে আসতে পারেন, আপনার 2 যদি থাকে 2 দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে সাডেন কার্ডিয়াক ডেথ শর্ট নোট থাকে প্রায় সময়। তাহলে আমরা কি করব, সাডেন কার্ডিয়াক ডেথ ইজ ডিফাইন্ড এজ এ ন্যাচারাল ডেথ ডিউ টু দ্য কার্ডিয়াক কজ, কার্ডিয়াক কারণে মারা যেতে হবে, but the abrupt loss of the consciousness within the 1 hour of the symptom, মানে 1 ঘন্টার ভিতরে রোগী শেষ, এটা হলো কার্ডিয়াক, শুধু হচ্ছে সাডেন কার্ডিয়াক। মেকানিজম অফ দ্য ফলোইং, সাডেন কার্ডিয়াক ডিফাইন এজ দ্য ন্যাচারাল ডেথ, ঠিক আছে 1 ঘন্টা। তারপরে মেকানিজম কি কারণে হয়, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ফ্লাটার with subsequent ventricular fibrillation, torsades deafness, and bradyarrhythmia, and asystolic cardiac arrest, মানে 4টা হচ্ছে আপনার মেকানিজম মোড, যেই কারণে মারা যায়। আর রিস্ক ফ্যাক্টর গুলো কি, আমরা কি রিস্ক ফ্যাক্টর, 80% কেসে হলো coronary artery disease, main cause of the death, sudden death is coronary artery disease। তারপর হচ্ছে any organic functional disease of the heart can predispose the sudden cardiac, অন্যান্য আগের কোনো কার্ডিয়াক ডিজিজ আছে, সেই ক্ষেত্রে হঠাৎ করে রোগী সিমটম ডেভেলপ করে মরে যেতে পারে। টু ইভালুয়েট দ্য রিস্ক অফ সাডেন কার্ডিয়াক ডেথ আমরা কি করি, নন ইনভেসিভ টেস্ট করি, যেমন হল্টার মনিটরিং করি। হল্টার মনিটরিং এর করে কি আমরা দেখি, আরএনপি ফেনোমেনন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, শর্ট টার্ন অফ দ্য বিটি, এগুলো আমরা হল্টার মনিটরিং আমরা বুঝতে পারি। হ্যাঁ, ইকোকার্ডিওগ্রাফি আমরা করলে অনেক সময় ইজেকশন প্রেশার যদি অনেক কম থাকে, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থেকে সিভিয়ার ভালভুলার স্টেনোসিস থাকে, তারপর লেফট এট্রিয়াল মিক্সোমা থাকে, এই সমস্ত রোগীর ক্ষেত্রে সাডেন কার্ডিয়াক ডেথ হয়। ইকোকার্ডিওগ্রাফি ইম্পর্টেন্ট টুলস। এক্সারসাইজ টেস্ট আমরা যদি দেখি যে একেবারে আর্লি স্টেজে যদি ইটিটি পজিটিভ হয়, রিদমিয়া ডেভেলপ করে, সাডেন ডেথের সম্ভাবনা বেশি। সিগন্যাল অ্যাভারেজ ইসিজি খুব ইম্পর্টেন্ট। সিগন্যাল অ্যাভারেজ ইসিজির মাধ্যমে আমরা কি করতে পারি, এই সাইন আমরা দেখে আমরা আর্লি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এগুলো আমরা ডিটেক্ট করতে পারি। ইনভেসিভ ইলেকট্রোফিজিওলজি স্টাডির মাধ্যমে অনেক সময় বোঝা যায় যে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া এগুলো ইনডিউস করে দেখা যায় যে তার ইনডিউসিং ক্যাপাসিটি যদি খুব বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রেও রোগীর সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তাহলে আমরা আর কতগুলো টেস্ট পেলাম সাডেন কার্ডিয়াক ডেথ, কারো হবে কি হবে না সেটা ডিটেক্ট করার জন্য। একটা হচ্ছে হল্টার, ইকো, ইটিটি, সিগন্যাল এভারেজ ইসিজি এন্ড ইলেকট্রোফিজিওলজি স্টাডি। তারপর হচ্ছে থেরাপি ইজ বেসড অন দ্য ড্রাগ, মেনলি বিটা ব্লকার, খুব ইম্পর্টেন্ট ড্রাগ টু প্রিভেন্ট দ্য সাডেন কার্ডিয়াক ডেথ। সাডেন কার্ডিয়াক ডেথের কারণ আমরা খুঁজে পেলাম, সবগুলো এরিথমিয়ার কারণে মরে যায়, তাই তো? এখন এই এরিথমিয়া বন্ধ করার জন্য বিটা ব্লকার সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ, মেমব্রেন স্টেবিলাইজার হিসেবে কাজ করে, সেই এরিথমিয়া হয়তো দেয় না। অ্যামাডারন একটা ইম্পর্টেন্ট ড্রাগ, অ্যামাডারন। কর্নারি রিভাস্কুলেশন, ভেসেল বন্ধ আছে, ভেসেল যদি খুলে দেন রিভাস্কুলেশন হবে, তাহলে এরিথমিয়া হওয়ার সম্ভাবনা কমে যায়। ক্যাথেটার অ্যাবলেশন টেকনোলজি, যদি আপনার এরকম এরিথমিয়ার চান্স থাকে সেগুলো আপনি ক্যাথেটার অ্যাবলেশন করে ট্রিট করে নেবেন, তাহলে সম্ভাবনা কম। ইনপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর মানে হলো আইসিডি বা আইসিডি লাগাবেন, আইসিডি লাগাইলে সাডেন কার্ডিয়াক ডেথ থেকে প্রিভেন্ট করা যায়। তারপর হচ্ছে আমরা জানি যে 80% কেসই হচ্ছে আমরা করোনারি আর্টারি ডিজিজ, সাডেন কার্ডিয়াক ডেথ 80% কেস। আর কার্ডিওমায়োপ্যাথি অ্যানাদার ইম্পর্টেন্ট জেনেটিক চ্যানেল ডিফেক্ট, চ্যানেলোপ্যাথি আমরা জানি, চ্যানেলোপ্যাথির কারণে আপনার কি হয়, লং কিউটি সিন্ড্রোম, এই সমস্ত কারণে আপনার হঠাৎ করে এরিথমিয়া ডেভেলপ করে মানুষ মারা যায়। এবং মোস্ট কমন কজ অফ দ্য নন ইস্কিমিক সাডেন কার্ডিয়াক ডেথের ভিতরে কার্ডিওমায়োপ্যাথি রিলেটেড টু ওবেসিটি, অ্যালকোহলিজম, ফাইব্রোসিস, এই সমস্ত কারণে যে কার্ডিয়াক মাসেলস ইনভলভ হয়, এটা হচ্ছে নন ইস্কিমিক কজ। কার্ডিওমায়োপ্যাথি হলো নন ইস্কিমিক। তাহলে সাডেন কার্ডিয়াক ডেথ আমরা একটা বুঝতে পারলাম, এটা কিন্তু শর্ট নোট থাকে। তারপরে আমি গ্রুপ বি মানে বড় বড় প্রশ্নগুলি সম্পর্কে, একটা বড় প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করি, শেষ করে দিচ্ছি আজকে। যেমন একটা 25 years old man presented with the palpitation. His pulse was 170 beat per minute. Regular. Discuss the management of the patient. এখন আসেন, একটা হলো এইজ, খুব ইম্পর্টেন্ট। আমাকে এখন খুঁজে বের করতে হবে মেল রোগীর কোন এরিথমিয়া বেশি হয়, 25 বছর বয়সে কোনটা হয়, প্যালপিটেশনের কারণ কি, পালস 170 বিট পার মিনিট কখন হয়, রেগুলার কখন হয়। তাহলে আমাকে এরিথমিয়ার পালপিটেশনের, রেগুলার পালপিটেশনের কজ বের করতে হবে। 170 বিট পার মিনিট বা তার বেশি কখন হয় সেটা খুঁজে বের করতে হবে। মেইলের কোনটা কমন, 25 বছর। তাহলে এখানে 4টা কিন্তু ওরা ডিটেক্টিং পয়েন্ট আমাকে দিছে। এই 4টা ডিটেক্টিং পয়েন্টকে আমাকে দিয়েছে। একটা হচ্ছে এজ 25 ইয়ার্স, অ্যানাদার ওয়ান হচ্ছে যে মেইল এট সেক্স দেওয়া আছে, নাম্বার 3 হচ্ছে তার একটা নির্দিষ্ট হার্ট রেট দেওয়া আছে 170, নাম্বার 4 হচ্ছে রেগুলার। মানে এই 4টা পয়েন্টকে আমাকে ফিক্সড করে কিন্তু আমার লেখা লিখতে হবে। আমি যদি এই 4টা পয়েন্টের বাইরে যে লিখি, আমি 0 পাবো, কোনো মার্ক পাওয়া যাবে না। এগুলো আমরা হিসাব করবো আগে 4টা পয়েন্ট। 4টা পয়েন্ট আমরা দেখবো। আমি রেগুলার লেখা আছে এখানে, আমি একটা ইরেগুলার এরিথমিয়ার নাম এখানে যদি উল্লেখ করি, যেমন এটিএল ফিব্রিলেশন নাম যদি উল্লেখ করি, আপনার যদি আপনাকে 20 মার্ক দেওয়ার চিন্তা থাকতো, ওখানে 5 মার্ক ম্যানেজ হয়ে যাবে যদি সাথে এটিএল ফিব্রিলেশন যোগ থাকে। তাহলে দেখা যাবে যে এরকম মানে উল্টাপাল্টা কিছু লিখে দিলে কিন্তু মার্ক থাকবে না, মার্ক আউট হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে পালপিটেশন কোথায়, বেডিকার্ডিয়া তো পালপিটেশন হতে পারে, তাই না? আপনি করলেন কি বেডিকার্ডিও এখানে যদি যোগ করে দেন, তাহলে বুঝবে যে কার্ডিও আপনার কমন সেন্স এখনো ডেভেলপ করেন, আপনার পাস করার যোগ্যতা না। রিটার্নে অনেক সময় টিচার বেতাল হলে 0 বসে দিতে পারে। সুতরাং ইম্পর্টেন্ট এক্সপার্টস হলে রেগুলার, রেটও খুব ইম্পর্টেন্ট, তারপরে মেল সেক্স ইম্পর্টেন্ট, 25 ইয়ার্স এজও খুব ইম্পর্টেন্ট। এখন আসেন আমরা কিভাবে এটা সিদ্ধান্ত নিব। এবার আসেন রেট, কখন রেট 170 বা তার বেশি হয়। যেমন সুপ্রাভেন্ট্রিকুলার টেকেট একটা ইম্পর্টেন্ট কজ, এটা ইয়াং মানুষের হয়, 25 বছর বয়স, মেল পেশেন্ট এটা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই যে 25 এই 140 থেকে 240 মানে 170 এর ভিতরে পড়ে। এটিএল ফিব্রিলেশন এখানে আউট, কারণ হচ্ছে সেটা সে ইরেগুলার, এখানে বলছে রেগুলার, সুতরাং সে নাই। ভেন্ট্রিকুলার টেকেট এখানে আছে, ভেন্ট্রিকুলার টেকেটে এই রেটের ভিতরে হয়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস, আরেকটা জিনিস সাইনাস টেকেটে, ইয়াং বয়স সাইনাস টেকেট এটা মোস্ট কমন, যেখানে হচ্ছে 170 রেট হওয়াটি স্বাভাবিক। তাহলে আসেন সাইনাস টেকেডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টেকেডিয়া, ভেন্ট্রিকুলার টেকেডিয়া, আমি এই 3টা জিনিস এখানে কিন্তু প্লেস করতে পারতেছি খুব ইজিলি। এখন আমি এর বাইরে যদি আমি ঢুকে দিলাম এটিএল ফিব্রিলেশন, আমি কিন্তু নাই, শেষ। এটিএল ফিব্রিলেশন দেওয়া মানে হচ্ছে আউট হয়ে যাবে, ঠিক যাবে না। সুতরাং নেক্সট হলে আসেন এবার রেগুলার, আমি খুঁজবো কোন কোন কারণে রেগুলার হয়। আসেন রেগুলার হলো সাইনাস টেকেডিয়া রেগুলার, এটিএল ফ্লাটার রেগুলার, তারপরে হচ্ছে এবিএনআরটি, এবিএনআরটি, এবিআরটি, এটিএল টেকেডিয়া, জাংশনাল টেকেডিয়া, ভেন্ট্রিকুলার টেকেডিয়া, এসবিটি উইথ ভান্ডারবার্স ব্লক, বেস রিদম, ড্রমিক, এবিআরটি, প্রি এক্সিস্টিং এসবি, এগুলি সবগুলিতে আমি কি পাবো, রেগুলার। তাহলে ইরেগুলার কোনটা এখানে ঢুকে দিলে কিন্তু বিপদ আছে, এই জন্য ইরেগুলারটা জানতে হবে। এটিএল ফিব্রিলেশন, এটিএল ফ্লাটার টেকি উইথ ভেরিয়েবল এবি ব্লক, তারপরে মাল্টিফোকাল এটিএল টেকেডিয়া, এটিএল ফিব্রিলেশন উইথ ভান্ডারবার্স ব্লক, এটিএল ফ্লাটার ভেরিয়েবল এবি ব্লক, ভান্ডারবার্স ব্লক, প্রি এক্সিস্টিং এটিএল ফিব্রিলেশন,
পলিমরফিক ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, তাহলে এর কোনোটা যদি আমি এখানে এনে দিই এই আমার এই কোশ্চেনে, তাহলে কিন্তু খবর আছে। নেক্সট হচ্ছে আসেন এটিএল টেকিকার্ডিয়া, সিম্পল সাইনাস টেকিকার্ডিয়াতে কি হয় কিনা, যেমন 160 থেকে 179 স্লাইডলি টেকিকার্ডিয়া, মানে এই টেকিকার্ডিয়া আমি এটাকে টেকিকার্ডিয়া হিসেবে বিবেচনা করা যায় 170। সেক্ষেত্রে হলো চা, কফি, এক্সারসাইজ এই সমস্ত কারণে রোগী দৌড়াদৌড়ি করলেও কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে, টেনশনের কারণে বেড়ে যেতে পারে। সুতরাং সাইনাস টেকিকার্ডিয়া কিন্তু একটা ইম্পর্টেন্ট কজ হিসেবে আসবে। যেমন ধরেন আমরা খুব ভালো এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ পরে 170 হয়ে যেতে, জ্বর থাকলে হয়ে যেতে পারে, ফিয়ার, ভয় পাচ্ছি, স্ট্রেস, অ্যাংজাইটি, সার্টেন মেডিকেশন, ইয়াং ম্যান, এগুলি তো স্বাভাবিক। তারপর হলো স্টেট ড্রাগ লিড টু দ্য টেকিকার্ডিয়া, কিন্তু অলসো টু ট্রিগার দ্য এনিমিয়া, রক্তশূন্যতা থাকলে টেকিকার্ডিয়া, থাইরয়েড রোগ থাকলে টেকিকার্ডিয়া, তাহলে হার্ট ফেলিওর থাকলে টেকিকার্ডিয়া। তাহলে দেখা যাচ্ছে এই কারণগুলি কিন্তু সব আমার এখানে চলে আসবে। তো মোটামুটি আজকে এই পর্যন্ত থাকুক। আমি হ্যাঁ, যে আপনার মানে মোটামুটি আজকে এই পর্যন্ত থাকুক। আমার মনে হচ্ছে আরো 2-1টা ক্লাস নিতে পারলে আরো সুন্দরভাবে আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে বলতে পারবো আর কি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, কিছু বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার স্যার বোঝা থ্যাংক ইউ যাচ্ছে স্যার। স্যার। বোঝা স্যার গেছে? আজকে একটা ক্লাস স্যার ব্রড কোশ্চেনের উপর স্যার একটা ক্লাস নিলে ভালো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি নিতে পারবো, আমি নিতে পারবো, কারণ এখানে হচ্ছে ব্রড কোশ্চেন গুলো হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে কোথায় জি, স্যার। আনসার করতে হবে, কোন পয়েন্ট গুলি খুঁজে খুঁজে বের করতে হবে, এবং এটা একটা চিন্তার